আচ্ছা, এখন যেটা পড়বো সেটা হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স আর কম্পোজিট নেগলিজেন্সের মধ্যে পার্থক্য। তো ফার্স্ট পয়েন্ট বলছে, it has already been noted that when the plaintiff himself is guilty of the negligence as regards his own safety and his own lack of care contributes to the harm which he has suffered, then he is guilty for the contributed negligence. তো আমরা অলরেডি দেখেছি যে যখন কোনো প্লেন্টিফ নিজের কোনো কারণের জন্য নেগলিজেন্সে গিল্টি হয়, অর্থাৎ নিজের সেফটির জন্য এমন কোনো কাজ করলো, এমন কোনো নেগলিজেন্স করলো যার ফলে তাকেই সাফার করতে হচ্ছে তার ল্যাক অফ কেয়ারের জন্য, তখন সেটাকে আমরা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স বলি। তো এই ক্ষেত্রে ডিফেন্ডেন্ট ইজ এ নেগলিজেন্ট টুয়ার্ডস দ্য প্লেন্টিফ অ্যান্ড দ্য প্লেন্টিফ ইজ অলসো নেগলিজেন্ট টুয়ার্ডস হিজ ওন সেলফ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিফেন্ডেন্ট যেরকম নেগলিজেন্ট হচ্ছে প্লেন্টিফের ক্ষেত্রে, আবার প্লেন্টিফ নিজের কিন্তু নেগলিজেন্ট, কারণ তার ল্যাক অফ কেয়ারের জন্য তার এই হার্মটা হয়েছে বা ড্যামেজটা হয়েছে। দ্য লস টু দ্য প্লেন্টিফ ইজ দ্য কম্বাইন্ড রেজাল্ট অফ দ্য টু ফ্যাক্টরস। তো আমরা কি দেখলাম, এই যে প্লেন্টিফের যে লসটা হচ্ছে সেটা দুটো ফ্যাক্টরকে মিলিয়ে হচ্ছে, এক ডিফেন্ডেন্টের নেগলিজেন্সের জন্য, আরেকটা হলো নিজের কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের জন্য। তো কন্ট্রিবিউটরি নেগলিজেন্সটা আমরা দেখলাম একটা ডিফেন্স হিসাবে নেওয়া যেতে পারে। কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ক্ষেত্রে কোর্ট কি দেখবে কতদূর পর্যন্ত দুজন পার্টিস হচ্ছে ফল্টের জন্য লায়াবল হতে পারছে। তো সেখানে আবার নতুন করে অ্যাপোর্শনমেন্ট অফ ড্যামেজেস হয়, যেটা ইন্ডিয়া আর ইংল্যান্ডে দুটো জায়গায় কিন্তু আমরা কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের কনসেপ্ট দেখতে পাচ্ছি। তো এবার কি বললো, এই যে ডিফেন্ডেন্টের লায়াবল রয়েছে সেটাকে রিডিউস করা হয় টু দ্য এক্সটেন্ট দ্য প্লেন্টিফ ইজ ফাউন্ড দ্য গিল্টি অফ দ্য কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। মানে যেটুকু দেখা যায়, যেটুকুতে প্লেন্টিফের কন্ট্রিবিউটরি নেগলিজেন্স রয়েছে, নেগলিজেন্সের জন্য লায়াবল হচ্ছে, সেই পোর্শনটুকু বাদে বাকিটুকু অবধি ডিফেন্ডেন্ট কিন্তু লায়াবল হতে পারে। এবার আচ্ছা, তো এবার একটা এক্সাম্পল হচ্ছে, ইফ দ্য কন্ডাক্টর অফ এ বাস। তো আমরা কি দেখলাম যে আচ্ছা একটা এক্সাম্পল দিলাম যে ইফ দ্য কন্ডাক্টর অফ দ্য বাস অ্যালাউস এ প্যাসেঞ্জার টু ট্রাভেল অন দ্য টপ অফ দ্য ওভার ক্রাউডেড বাস। মানে এখানে বাস কন্ডাক্টর কী করলো, প্যাসেঞ্জারকে অ্যালাউ করেছে ওভার ক্রাউডেড বাসের ছাদের ওপর হচ্ছে ট্রাভেল করা, অ্যান্ড দ্য ড্রাইভার ইগনোরিং দ্য প্রেজেন্স অফ দ্য প্যাসেঞ্জার অন দ্য রুফ। এবং যে ড্রাইভার রয়েছে সে কিন্তু প্যাসেঞ্জার ওপরে রয়েছে সে ব্যাপারটাকে কোনো খেয়ালই করেনি, মানে ধরাশায়ী করেনি। তো swerves the bus to the right and consequently the passenger is hit by the overhanging branch of the tree and is thrown down and the killed, and there is a negligence on the part of the conductor and the driver. তো বাসটা এমন করে চালালো যার ফলে যে বাসের উপর মাথায় যে প্যাসেঞ্জাররা ছিলেন তাদেরকে গাছের একটা ডালের আঘাত লাগে, মাটিতে পড়েছে এবং মারা যায়। তো এক্ষেত্রে কি দেখা গেল, ড্রাইভারও লায়াবল হচ্ছে, কন্ডাক্টরও লায়াবল হচ্ছে, কারণ কন্ডাক্টর তাকে উঠতে অ্যালাউ করছে আর ড্রাইভারটাকে ইগনোর করছে ব্যাপারটাকে। তো এখানে আমরা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স দেখতে পাচ্ছি প্যাসেঞ্জারের পার্টে রয়েছে, কারণ সে কী করেছে, নিজে ইচ্ছায় স্বইচ্ছায় বাসের ছাদে গিয়ে উঠেছে। তো এক্ষেত্রে এটা দেখা যায় যে সেখানে ইকুয়াল ফল্ট রয়েছে, ইকুয়াল ফল্ট কি 50% হচ্ছে দুজন সাইডের জন্য পাচ্ছে আর 50% লায়াবল দিচ্ছে ডিফেন্ডেন্টের লায়াবিলিটির জন্য। আচ্ছা, তো এবার কি বলছে 50% রয়েছে। তো এবার যখন বলছে ওয়েন এ পারসন ইজ ইনজিওর্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য নেগলিজেন্স টু অর মোর দ্য পারসন, তখন এবার কম্পোজিট নেগলিজেন্স বলতে গিয়ে বললো যখন কোনো একটা নেগলিজেন্স হচ্ছে দুজন বা তারও বেশি ব্যক্তিদের কারণের জন্য অন দ্য পার্ট অফ দ্য পারসন, যারা কি না ওই ড্যামেজের জন্য লায়াবল হচ্ছে বা দায়ী হচ্ছে, তাকে বলা হয় কম্পোজিট নেগলিজেন্স। তাহলে আমরা দেখতে পেলাম যে কন্ট্রিবিউটর নেগলিজেন্সের ক্ষেত্রে সেখানে প্লেন্টিফের পার্টেও কিন্তু নেগলিজেন্সের কন্ট্রিবিউট রয়েছে, তার যে হার্মটা তাকে সাফার করতে হচ্ছে। আর কম্পোজিট নেগলিজেন্সের ক্ষেত্রে দেখতে পেলাম সেখানে দুজন বা তার বেশি ডিফেন্ডেন্ট রয়েছে যারা কিনা লায়াবল হচ্ছে নেগলিজেন্সের জন্য প্লেন্টিফের কাছে, এবং প্লেন্টিফ নিচে কিন্তু ইজ নট টু বি ব্লেম সো ফর অ্যাজ আ হার্ম সাফার বাই হিম এবং প্লেন্টিফ কিন্তু নিজেকে ব্লেম করতে পারে না সেই সমস্ত ব্যক্তির জন্য, মানে তার সাফারটা বেশি হচ্ছে।
নাম্বার 2 বলছে অ্যানাদার পয়েন্ট টু বি নোটেড দ্যাট দ্য লায়াবিলিটি অফ দ্য পার্সনস গিলটি অফ দ্য কম্পোজিট নেগলিজেন্স ইজ আ জয়েন্ট অ্যান্ড সেপারেট। তো আমরা আরেকটা ডিফারেন্স কি দেখলাম, কম্পোজিট নেগলিজেন্সের ক্ষেত্রে লায়াবিলিটি থাকছে কি জয়েন্ট অ্যান্ড সেপারেটের ক্ষেত্রে। তো এটা আমরা সাধারণত বলে থাকি যে কন্ট্রিবিউটরি নেগলিজেন্সে কিন্তু এটা হয় না, যে সেখানে কোনো অ্যাপোর্শনমেন্ট ড্যামেজেস থাকে না যেটা কিনা পেয়েবল করছে তোমার কম্পোজিট নেগলিজেন্সের দ্বারা, যে গিল্টিটা হচ্ছে। একটা এক্সাম্পল দিই, যদি ধরা যায় যে কম্পোজিট নেগলিজেন্সের জন্য মানে এ আর বি দুজনে কম্পোজিট নেগলিজেন্সের জন্য জেডের কাছে একটা ইনজুরি হলো, তো সেখানে একটা ডিক্রি হলো ফর দ্য হোল অ্যামাউন্ট ইন ফেভার অফ দ্য জেড, এমন একটা টাকা পাবে যেটা এ আর বি এর এগেনস্টে, এটা একটা অ্যামাউন্ট ডিক্লেয়ার করা হলো। তো মেকিং এ অ্যান্ড বি জয়েন্টলি অ্যান্ড সেভারালি লায়াবল, এ আর বিকে কী করা হলো জয়েন্টলি অ্যান্ড সেভারালিভাবে লায়াবল করা হলো। কোর্ট কিন্তু এখানে এটা দেখতে যাবে না কতটা পরিমাণে একে টাকা দিতে হচ্ছে বা কতটা পরিমাণে বিকে টাকা দিতে হচ্ছে জেডকে, দুটোকে ধরে একটা কাউন্ট করবে। ক্লিয়ার? এবার বলছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ক্ষেত্রে সেখানে কিন্তু ড্যামেজের একটা অ্যাপোর্শনমেন্টের ব্যাপার থাকে, তার অন দ্য বেসিস অফ দ্য ফল্ট অফ দ্য প্লেন্টিফ, ওকে। আর ডিফেন্ডেন্ট যেখানে কি না বোথ অফ হু আর টু বি ব্লেমড, যেখানে দুজনকে কী করছে ব্লেম করছে। আর যেখানে কি বলছে ইন কম্পোজিট নেগলিজেন্সের ক্ষেত্রে যদিও একের বেশি ডিফেন্ডেন্টস রয়েছে ব্লেম করার মতো, কিন্তু সেটাকে কি করা হচ্ছে সিঙ্গল ডিগ্রি দেওয়া হচ্ছে পুরো হোল অ্যামাউন্টের জন্য এগেইনস্ট অল অফ দেম বাকিদের। আচ্ছা, তো এইবার কি বললো যে তো কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ক্ষেত্রে যেহেতু ড্যামেজে অ্যাপোর্শনমেন্টটাকে কাউন্ট করা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য ফল্ট অফ দ্য প্লেন্টিভ আর অন দ্য বেসিস অফ দ্য ফল্ট অফ দ্য ডিফেন্ডেন্ট, তো দুজনের ক্ষেত্রে কি হয় ব্লেমটা করা হচ্ছে। যেখানে কম্পোজিট নেগলিজেন্সের ক্ষেত্রে যদিও একের বেশি ডিপেন্ডেন্স রয়েছে তারা ব্লেমড করা হয়েছে যাদেরকে, এবং তাদেরকে একটা সিঙ্গেল ডিগ্রি দেওয়া হয়েছে পুরো অ্যামাউন্টের জন্য এগেনস্ট অল অফ দেম, মানে টোটাল মানে দুজনকে মিলিয়ে বললো 10,000 টাকা কম্পেনসেশন এইরকমভাবে উইদাউট এনি অ্যাপোর্শনমেন্ট অফ দ্য ড্যামেজ। আর কন্ট্রিবিউটরি ক্ষেত্রে কী হলো ড্যামেজটার উপর ডিপেন্ড করে যদি কম্পেনসেশন 10,000 টাকা হয় এবং তখন সেকে দেখা যায় যে তার মধ্যে কন্ট্রিবিউটর প্লেন্টিফের নেগলিজেন্সটা ছিল 50-50 করে, তাহলে 10,000 টাকাটা অর্ধেক হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। মানে কতটা পরিমাণে হচ্ছে ড্যামেজটা হয়েছে তার জন্য কন্ট্রিবিউশনটা কতটুকু রয়েছে সেই রকম উপর ডিপেন্ড করে রাখা হচ্ছে। তো এখানে একটা পজিশন এক্সপ্লেন করেছে জাস্টিস জেইন, তিনি বললেন যে ইউনাইটেড ইন্ডিয়া ফায়ার অ্যান্ড দ্য জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ভার্সেস শায়ার কানওয়ার, এই কেসটাতে উনি একটা বক্তব্য বললো যে আপন এ কনসিডারেশনস অফ দ্য ম্যাটার ইট সিমস টু আস দ্যাট where the negligence of the claimant injured or the deceased also contributes to the happening of the accident, the amount of the compensation that the respondent will be required to pay shall be proportional to the volume of his fault or negligence. So but where a person is injured or the dies in an accident which occurs not on account of his negligence but because the drives of the quality vehicles were negligent, so the claimants are entitled to damages jointly and severally from the negligence respondents, and it is no concern of the tribunal to apportion the damages between the them. তো এটা ছিল আমাদের টোটাল কন্ট্রিবিউটরি নেগলিজেন্স আর কম্পোজিট নেগলিজেন্সের মধ্যে একটা টপিক, ঠিক আছে।